সাধারণ গণিতের প্রথম অধ্যায় অনুশীলন বাস্তব সংখ্যা। এই অধ্যায়ের নামই হলো বাস্তব সংখ্যা। তো প্রথমে আমাদের এই অধ্যায়ে যেটা পরিচিতি দেওয়া আছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করা আছে। এই বাস্তব সংখ্যার এখানে কি লেখা আছে এটা চিহ্ন বলো তো? আর লেখা আছে। বাস্তব সংখ্যার প্রতীককে প্রকাশ করা হয় আর দ্বারা, রিয়েল নাম্বার। এই যে এখানে দেখো দুইটা দাগ দেওয়া হয়েছে না, লেখার সময় এরকম দুইটা দাগ দেওয়া হয় অথবা একটু মোটা করে দাগ দেওয়া হয়, হচ্ছে বাস্তব সংখ্যার প্রতীক বোঝানোর জন্য। এমনিতে আর মানে তো ইংরেজি বর্ণ, যখন বাস্তব সংখ্যার প্রতীক নির্দিষ্টভাবে বোঝানোর জন্য একটু মোটা করে লেখা হয় অথবা এরকম দুইটা দাগ দেওয়া হয়, মানে যে এইভাবে এভাবে দাগ দিয়ে এভাবে আর লেখা হয়, অথবা এরকম ভাবে একটু মোটা করে দিয়ে আর লেখা হয়। মানে যেগুলা এরকম সংখ্যার প্রতীক সেইগুলা চিহ্নটা এরকম ভাবে ডাবল দাগ দেওয়া হবে অথবা মোটা দাগ দেওয়া হবে। আর এই পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যাগুলোকে পৃথিবীতে মানে বাস্তব জগতের বা এই পৃথিবীতে যত সংখ্যা নিয়ে আলোচনা করা হয়, যত সংখ্যা নিয়ে হিসাব করা হয়, সব সংখ্যাগুলোকে একত্রে বলা হবে বাস্তব সংখ্যা। আর এই বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা হয়, মানে এই পৃথিবীর সকল সংখ্যাকে কয়টা ভাগে ভাগ করা হচ্ছে তাহলে? দুইটা। সকল সংখ্যাকে একত্রে বলা হচ্ছে বাস্তব সংখ্যা। আপনি শুনতেছ? জিজ্ঞেস করবেন কিন্তু প্রশ্ন ভালো করে মনোযোগ দিয়ে শোনো। সকল সংখ্যাকে বলা হবে বাস্তব সংখ্যা। আর এই বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা হবে, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার কোনো ভাগ নাই, অমূলদ সংখ্যার একটাই ভাগ, এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এই যে এখানে দেখো একটা শব্দ আসলো, এটা হচ্ছে অনাবৃত শব্দ। আরেকটা শব্দ এখানে আসছে দেখো আবৃত। এই অনাবৃত আর আবৃত এই অধ্যায়ের আসলে মূল আলোচনার বিষয়। বাস্তব সংখ্যার মূল আলোচনার বিষয় হলো অনাবৃত আর আবৃত। তাহলে অনাবৃত আর আবৃত জিনিসটা কি, ওইটা আমরা ডিটেলস বুঝবো। তার আগে আমরা এটা একটু দেখে নিই ভালো করে। তাহলে কি বললাম? অমূলদ সংখ্যার কোনো ভাগ নেই, একটাই ভাগ, সেটা কি? অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত আর আবৃত এই জিনিসটা একটু সংক্ষেপে এখানে বলি। মনে করো যে একটা সংখ্যাকে ভাগ করা হবে, ধরো একটা সংখ্যা, এটাকে ধরো আমরা এখানে আছে মনে করো যে 10কে আমরা 3 দিয়ে ভাগ দিব। 10 কত দিয়ে ভাগ দেওয়া হবে? 3 দিয়ে। তাহলে 10 3 দিয়ে ভাগ দিই, দেখো 10 ভাগ কত? 3। তাহলে 10 3 দিয়ে ভাগ দিলে 3 3 কত? 9। তাহলে 9 হবে। এখানে বিয়োগ করলে কত থাকবে? 1। তাহলে 1 এর মধ্যে কি ভাগ দেবে? তাহলে এখানে একটা দশমিক নিয়ে একটা কি না লাগবে? 0। তাহলে আবার যদি ভাগ দিই তাহলে কত হবে? 9। 3 3 কত? 9। আবার 1 আসবে। তাহলে আবার ভাগ হচ্ছে না, তাহলে আবার একটা কি নেবো? 0। দশমিক একটা নেওয়া হলে বারবার আমরা 0 নিতে পারি। তাহলে 3 দিয়ে আবার 10 ভাগ দিলে কত হবে? আবার 9। আবার এখানে কত আসবে? 3। তারপরে আবার 1 ভাগ যায় না, তাহলে আবার কি নেবো? 0। আবার ভাগ হচ্ছে না, তাহলে আবার কত? 3। তাহলে কত? 9 0। এভাবে আসতেই থাকবে, তাই না? এভাবে বারবার এভাবে ভাগ এরকম যে আছে না, দেখো তো একই জিনিস আসতে। তাহলে এটাও ভাগ এরকম হতেই থাকবে। দেখো 10কে 3 দিয়ে ভাগ করার ফলে আমাদের ভাগফল, 10 3 দিয়ে ভাগ করার ফলে ভাগফলটা কি আসছে? 3.333 এভাবে চলতে আছে, তাই না? তাহলে দেখো দশমিকের পরে কোন সংখ্যা, দশমিকের পরে যদি কোন সংখ্যা ভাগফলে বারবার আসতেই থাকে, ধরো ভাগ করার ফলে দশমিকের পরে একটা সংখ্যা বা দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা, মানে কতগুলো সংখ্যা, এক বা একাধিক সংখ্যা যদি বারবার আসতে থাকে তাহলে সেই সংখ্যাটাকে বলা হবে আবৃত সংখ্যা। সেই সংখ্যাটাকে কি সংখ্যা বলা হবে? আবৃত। আর ওই ভগ্নাংশটাকে, এটা একটা তো ভগ্নাংশ, দশমিক আছে মানে দশমিক ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে বলা হবে আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন এখানে ধরো 3 দশমিকের পর 3 আছে না, তাহলে এখানে হচ্ছে যে এটা হচ্ছে আবৃত অংশ কোনটা, আবৃত সংখ্যা কোনটা? 3 বারবার আসছে। আর এখানে 2 এর পরে 2 7 তাহলে এখানে আবৃত সংখ্যা কোনটা? 2 আর 7। আর এখানে 5 এর পরে 3 2 4 এভাবে আসতে থাকবে। তাহলে এখানে এই 3টাই হচ্ছে আবৃত সংখ্যা। 3 এর উপরে আর 4 এর উপরে পৌনঃপুনিক দেওয়া আছে, মানে 3 এর উপরেও পৌনঃপুনিক, 2 এর উপরে পৌনঃপুনিক, 4 এর উপরে পৌনঃপুনিক। মাঝখানে যদি 2টার বেশি হয়, 3টা 4টা 5টা 6টা এরকম, তাহলে প্রথমটা শেষটার উপরে দেওয়া হয়, আর মাঝেরগুলোর উপরে দেওয়ার দরকার হয় না। এখানে বুঝাচ্ছে 3 এর উপরেও আছে, 2 এর উপরেও আছে, 4 এর উপরেও পৌনঃপুনিক চিহ্নটা আছে। তাহলে দশমিকের পরে যেই সংখ্যাগুলো বারবার আসতে থাকে সেই সংখ্যাগুলোকে বলা হয় আবৃত সংখ্যা। কি বলা হবে? আর ওই পুরো ভগ্নাংশটাকে বলা হবে আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক। আর যদি ভাগ করলে তুমি কিন্তু দশমিকের পরে কোন সংখ্যা বারবার আসতেছে না,
মানে একবার 3 এসেছে, একবার 4, একবার 5, যেরকম ধরো ভাগ করেছে একটা সংখ্যাকে একটা সংখ্যাতে ভাগ করেছে, করার পরে একবার 3, একবার 2, একবার 1, একবার 4, একবার 0, একবার 5, একবার কত 7, কোনো মিল নেই। দশমিকের পরে কোনো সংখ্যা বারবার আসছে এরকম মিল আছে এখানে? দেখো তো 3 আর 2 আর আছে, 3 আর 2 আছে এখানে। দশমিকের পরে কোনো সংখ্যাটাই বারবার আসেনি, আসছে কি এখানে? যদি না আসে তাহলে এটাকে বলা হবে অনাবৃত। কি বলা হবে? তাহলে এগুলো হচ্ছে সব অনাবৃত সংখ্যা, আর এই ভগ্নাংশটা হচ্ছে অনাবৃত দশমিক ভগ্নাংশ। কি ভগ্নাংশ এটা? অনাবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে আবৃত আর অনাবৃত বিষয়টা বুঝতে পারছি কি আমরা? যদি কোনো ভগ্নাংশের, কোনো দশমিক ভগ্নাংশের দশমিকের পরের এক বা একাধিক সংখ্যা পুনরায় আসতে থাকে, মানে পুনরাবৃত্তি ঘটে, তাহলে সেটাকে পৌনঃপুনিক সংখ্যা বলে। কি বলা হয়? এই যে উপরে যে চিহ্নটা দিছে না, এই চিহ্নের নাম হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন। কি চিহ্নের নাম? পৌনঃপুনিক চিহ্ন। যদি পুনরাবৃত্তি দশমিকের পরে কোনো সংখ্যা এক বা একাধিক সংখ্যা পুনরায় বারবার আসতে থাকে, তাহলে এটাকে পৌনঃপুনিক সংখ্যা বলা হয়। আর যদি না আসতে থাকে তাহলে এটা পৌনঃপুনিক না। তাহলে এইগুলো একটাও পৌনঃপুনিক সংখ্যা হবে? হবে না। আর এইগুলো সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তারপরে √2 কে যদি আমরা ভাঙি, মানে দশমিকে প্রকাশ করি, তাহলে দশমিকের পরে কোনো সংখ্যা বারবার আসতে থাকবে না। তারপরে যে √5, এটাও আসতে থাকবে না। পাই এর মান তো আমরা জানি, তাই না? 3.1416, কিন্তু তারপরেও আরো আছে 3.14159, এইভাবে বারবার আসতে থাকে। আমরা দুইটা ধরি, মানে 3.1416 এই পর্যন্ত লিখি। তারপরে এর মানও 2 এরকম 719 এরকম আসতে থাকে। এর মান, টাও একটা অমূলদ সংখ্যা। তাহলে এখানে দেখো অমূলদ সংখ্যার কোনো ভাগ নেই, অমূলদ সংখ্যার একটাই ভাগ। পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যাগুলোকে একত্রে কি বললাম আমরা? বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার কোনো ভাগ নেই, একটাই ভাগ, সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। মানে এক দশমিকের পরে যদি এটা কোনো সময় শেষ না হয়, মানে চলতেই থাকবে এবং কোনো সংখ্যায় পুনরাবৃত্তি ঘটবে না। ভালো করে বুঝো কিন্তু এই কথাটা আমাদের একটা অঙ্কের মধ্যে কাজে লাগবে। দশমিকের পরে এটা চলতেই থাকবে, এর কোনো শেষ নাই, মানে চলতে থাকবে একবার অসীম পর্যন্ত। আর কোনো সংখ্যায় কি হবে না? পুনরাবৃত্তি ঘটবে না, পুনরাবৃত্তি ঘটবে না, মানে একই জিনিস বারবার আসবে না, এক কথায়। তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার আর কোনো ভাগ নেই, একটাই ভাগ, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। আর এটাকে প্রকাশ করা হয় কিউ ড্যাশ দ্বারা, কিউ ড্যাশ। আচ্ছা, এরপরে দেখো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে। মূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ। এটাকে একটু মোটা করে দেওয়া হয়, এরকম ভাবে মোটা করে দেওয়া হয়, হ্যাঁ, একটু দাগ দেওয়া হয়। আচ্ছা, যাই হোক, তাহলে কিউ এটা হচ্ছে মূলদ সংখ্যা। কিউ এটা কি সংখ্যা? মূলদ সংখ্যার প্রতীক। কিউ মূলদ সংখ্যার প্রতীক। তাহলে মূলদ সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হবে? জেড দ্বারা। পূর্ণ সংখ্যা দেখো ভাগটা দেখি, তারপর আমরা ভগ্নাংশ দেখতেছি। পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, শূন্য আছে, আর ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? -1, -2, -3, এইভাবে ডট 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 চলতে থাকবে একবারে মাইনাস অসীম পর্যন্ত। আর মাঝখানে কি আছে? শূন্য। তারপরে আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4, 5, এভাবে ডট ডট চলতে থাকবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে 1 কে বলা হয় একক সংখ্যা। 1 কে কি বলা হবে? একক সংখ্যা বলা হবে। আর এখানে তারপরে আছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলা? এক বাদে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া আর কোনো কিছু দিয়ে কি করা যায় না, ভাগ করা যাবে না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে কোনটা বাদ দিয়ে? এক এক বাদ দিয়ে। এক এক মৌলিক যৌগিক এগুলো হিসাব করা হয় না, এক হচ্ছে একক সংখ্যা। এক বাদ দিয়ে যে সকল সংখ্যাকে এক ও ওই সংখ্যা বাদ দিয়ে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 2 এক, 3 এক, 5 এক, তারপরে 11। 11কে কি দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে ভাগ করা যাবে, আর 11 দিয়ে ভাগ করা যাবে, আর কিছু দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 11 হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা মানে যে সকল সংখ্যাকে, মানে যেগুলো মৌলিক না সেগুলো সবই কি? যৌগিক সংখ্যা। মৌলিক না সেগুলো সবই যৌগিক সংখ্যা। তাহলে এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার শ্রেণীবিভাগ। তাহলে পূর্ণ সংখ্যার বিষয়টা আমরা বুঝতে পারলাম, তাই না? ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো সবগুলাকে একত্রে পূর্ণ সংখ্যা বলে। ঋণাত্মক, শূন্য, ধনাত্মক, মানে শূন্য সহ ধনাত্মক, ঋণাত্মক সবগুলা সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। মানে পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু শূন্য আছে, ঋণাত্মক সংখ্যা আছে, আবার ধনাত্মক সংখ্যাও আছে।
এরপরে দেখো ভগ্নাংশ। ভগ্নাংশ মানে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আবার শোনো, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এইগুলো সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। কথা বুঝতে পারোনি? আবার বলি শোনো, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এর মানে ধরো একটা সংখ্যাকে পি বাই কিউ আকারে মানে লব হর, পি বাই কিউ মানে লব হর আকারে প্রকাশ করা যায় আর কি। মনে করো যে একটা আছে 5 এর নিচে 7, এটা তো এই পি বাই কিউ আকারে আছেই, মানে লব হর বিশিষ্ট ভগ্নাংশ আছেই এটা। কিন্তু আরেকটা সংখ্যা ধরো এখানে লিখলাম যে ধরো 5.3, এই সংখ্যাটাকে, এটা 5.3, এই সংখ্যাটাকেও আমরা এই আকারে প্রকাশ করতে পারি। কিভাবে? ধরো উপরে লিখলাম 53, নিচে লিখলাম কত 10, 53 নিচে 10 মানে 5.3। তাহলে একটা সংখ্যা এরকম ভগ্নাংশ আকারে থাকলে তো সরাসরি পি বাই কিউ আকারে আছেই। যদি একটা সংখ্যা এভাবে না থেকে দশমিক আকারে থাকে, সেই সংখ্যাটাকেও যদি এভাবে লব হর আকারে প্রকাশ করা যায় তাহলে ওটাকেও আমরা বলবো ভগ্নাংশ। ওটাকেও কি বলা যাবে? আর যদি এরকম দশমিক আছে কিন্তু এভাবে লেখা যাচ্ছে না, তাহলে সেটা কিন্তু ভগ্নাংশ না। তাহলে সেটা কোন সংখ্যা হতে পারে? এই যে এইগুলা, এই যে দশমিকের পরে যদি কোনো সংখ্যা শেষ না হয়, এভাবে অনাবৃত ভাবে চলতে থাকে, মানে মিল নেই, এভাবে যদি চলতেই থাকে তাহলে সেই সংখ্যাকে এইভাবে পি বাই কিউ আকারে লেখা যায় না, পি বাই কিউ আকারে লেখা যাবে না। তার মানে অমূলদ সংখ্যাগুলোকে এভাবে পি বাই কিউ আকারে লেখা যাবে না। কিন্তু যেগুলো মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যাগুলোকে কিন্তু পি বাই কিউ আকারে লেখা যাবে। মানে সাধারণ ভগ্নাংশ তো অটোমেটিক থাকেই পি বাই কিউ আকারে। সাধারণ ভগ্নাংশ ছাড়া আর কি ভগ্নাংশ আছে? দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশ এগুলো সবগুলোকে কি আকারে লেখা যাবে? এই যে পি বাই কিউ আকারে লেখা যাবে। যেমন এখানে দশমিক ভগ্নাংশ 5.3 দিয়ে আছে, এটাকে আমরা লিখতে পারি 5.3 দিয়ে লিখতে পারি 5, 3, 2, লেখা নিচে কত 100। তাহলে এটা লেখা গেল। এরপরে যে এটাকে আমরা লিখতে পারি 2, 2, 5 কত 4, নিচে 1 লিখে 3টে শূন্য, 1, 2 কত 3টে শূন্য। তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, অর্থাৎ যে সকল দশমিক ভগ্নাংশকে লব হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যাবে, সেগুলো সংখ্যাকে আমরা কি বলবো? ভগ্নাংশ বলবো। আর ভগ্নাংশ হলে সেটা কি হবে? মূলদ হবে। তাহলে ভালো করে শুনুন, একটা সংখ্যা মূলদ হওয়ার জন্য এই কথাটি আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট প্রমাণ, যে প্রমাণে আমাদের পরীক্ষাতে আসবে এবং এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে বলবে, প্রশ্নে বলবে যে √2 একটা অমূলদ সংখ্যাটা প্রমাণ করো, অথবা √5 একটা অমূলদ সংখ্যাটা প্রমাণ করো। তাহলে একটা সংখ্যা যে অমূলদ সেটা কি হলে হবে? দেখো, একটা সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা মূলদ। আবার যদি সেই সংখ্যাটা ভগ্নাংশ হয় তাও সেই সংখ্যাটা কি হবে? মূলদ হবে। তাহলে একটা সংখ্যা মূলদ হতে হলে তার হয় পূর্ণ সংখ্যা হতে হবে, না হলে কি হতে হবে? ভগ্নাংশ হতে হবে। পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ, এই দুইটার মধ্যে যে কোনো একটা হলে সেই সংখ্যাটা কি হবে? মূলদ হবে। পূর্ণ সংখ্যা হলেও মূলদ, ভগ্নাংশ হলেও মূলদ। একটা সংখ্যা ধরো পূর্ণ সংখ্যাও হলো না, আবার ভগ্নাংশও হলো না, তাহলে সেটাকে কি মূলদ বলবো আমরা? সেটা কি হয়ে যাবে? তাহলে ডাইরেক্ট অমূলদ হয়ে যাবে। কথা বুঝতে পারছো কি? একটা সংখ্যার মূলদ হতে হলে সেটার হয় পূর্ণ সংখ্যা হতে হবে অথবা কি হতে হবে? তাহলে পূর্ণ সংখ্যা মানে তো এরকম পূর্ণ সংখ্যায়, আর ভগ্নাংশ মানে সেটা পি বাই কিউ আকারের সংখ্যা হতে হবে। মানে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, পি বাই কিউ আকারে লেখা যায়, সেই সংখ্যাটাকে আমরা বলবো ভগ্নাংশ, আর এটাই হবে মূলদ সংখ্যা। তাহলে পি বাই কিউ আকারে এরকম যদি সাধারণ ভগ্নাংশ থাকে তাহলে তো সেটা পি বাই কিউ আকারে আছেই, ওটার তো আর কোনো চিন্তা নেই। কিন্তু যখন এরকম দশমিক আকারে থাকবে, সেই দশমিক আকারে যদি দশমিকটাকে যদি এভাবে পি বাই কিউ আকারে লেখা যায় তাহলে এটা কি হবে? ভগ্নাংশ হবে। তাহলে কোন সংখ্যাগুলোকে এভাবে লেখা যায় না? যেই সংখ্যাটার দশমিকের পরে এরকম ভাবে অনাবৃত অংশ আসতেই থাকে, বারবার আসতেই থাকে। দশমিকের পরে দেখো কোনো সংখ্যার মিল নেই, আছে, আর এটার কোনো শেষ নেই, মানে অসীম পর্যন্ত চলতে আছে। তাহলে এই সংখ্যাটাকে এইভাবে পি বাই কিউ আকারে, পি বাই কিউ আকারে লেখা যাবে না, পি বাই কিউ আকারে লেখা যাবে না। তাই এই সংখ্যাটা মূলদ হবে না। তাহলে এখানে ঘটনা বুঝতে পারলাম কি? শখের এই পুরো বিষয়টা বুঝতে পারছি। এরপরে আমরা যে প্রমাণটা করব সেই প্রমাণটাতে থাকবে যে একটা সংখ্যা মূলদ কি অমূলদ এটা প্রমাণ করবো। একটা সংখ্যা মূলদ কি অমূলদ এটা প্রমাণ করো। তাহলে মূলদ হতে হলে কি হওয়া লাগবে? মূলদ হতে হলে পূর্ণ সংখ্যা হতে হবে, অথবা কি হওয়া লাগবে?
ভগ্নাংশ সংখ্যা হতে হবে। মূলদ হতে হলে হয় পূর্ণ সংখ্যা, না হলে হতে হবে ভগ্নাংশ সংখ্যা।